চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রী। ৮ কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। আইএমএফ এর চাপে পড়েও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ, জ্বালানি খাতে সমন্বয় পরামর্শ বিশেষজ্ঞদের। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নির্বাচনী এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবং ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, প্রথম 2 ঘন্টায় এগিয়ে মোদির এনডিএ জোট, টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোটও। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, তাদের যা প্রয়োজন সবই করবে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছিলেন। চা শিল্পের গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে। চা শ্রমিকরা অনগ্রসর, তারা ভাসমান অবস্থায় আছেন, তাদের আর ভাসমান থাকতে হবে না। প্রধানমন্ত্রী কার্যালয়ের আলাদা ফান্ড আছে, সেখান থেকে তাদের জন্য ফান্ড দেওয়া হবে। অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে 8টি কোম্পানি ও ব্যক্তি। এটা হলো বাস্তব কথা, এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের এই উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরো একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরো চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন, এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতই হয়ে যাচ্ছে মানুষের। এবার 2024-2025 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে 2024-2025 অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে। যদিও ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে। চলতি বছরে অর্থ সংকটের কারণে সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার এরই মধ্যে কয়েক হাজার কোটি টাকার বন্ড দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে গ্রাহকের কাঁধে বন্দুক না রেখে ভর্তুকি সমন্বয় করা যেতে পারে। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব 1,12,000 কোটি করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়, যা গেল বাজেটের থেকে 14,000 কোটি বেশি। সবচেয়ে বেশি ভর্তুকি হতে পারে বিদ্যুৎ খাতে, বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 35,000 কোটি টাকা। কৃষি খাত বরাদ্দ পেতে পারে 25,000 কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় 7,825 কোটি, আমদানিতে 7,000 কোটি, খাদ্যে 7,000 কোটি টাকা ও প্রবাসী আয় আনতে 6,200 কোটি ভর্তুকি হতে পারে। সরকার 1,12,000 কোটি টাকার যে ভর্তুকি পরিকল্পনা করছে, যেটা গত বছরের চেয়ে প্রায় 14,000 কোটি টাকা বেশি হবে, সেটি একদিক থেকে এর ভিতরে কৃষি খাতের জন্য যে ভর্তুকি রাখা, সেটা একদিকে আমার সারের উৎপাদন ব্যয় কম রাখবে, একই সাথে আমার ইরিগেশন সেচের ব্যয় কমাবে। সুতরাং সেদিক থেকে এই ভর্তুকিটি অব্যাহত রাখবার যুক্তি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা জরুরি, নইলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। ভর্তুকি সমন্বয়টি যেন ভোক্তার ঘাড়ে রেখে বন্দুক রেখে যাতে না হয়, ভর্তুকি সমন্বয়টি যেন হয় বিদ্যুৎ খাতে যে অদক্ষতা, বিদ্যুতের এই ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে যে অদক্ষতা এবং কম্পিটিটিভ বিডিং প্রসেস বন্ধ করে রাখার মাধ্যমে যে উচ্চ মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি ক্রয়, সেগুলোকে বন্ধ করার মাধ্যমেই এই সাবসিডি অ্যাডজাস্টমেন্ট সম্ভব। আইএমএফ সরকারকে কয়েকটি খাতে ভর্তুকি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে সরকারও অর্থ সংকটের কারণে ভর্তুকি পরিশোধ করতে পারছে না সময় মতো।
বছর ঘুরে বাজেট আসে বাজেট যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যও বৃদ্ধি হয়, আর এতে অস্বস্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে সামাজিক, কৃষি, নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা, পাশাপাশি বিদ্যুতের বিলের বোঝা না চাপিয়ে বিদ্যুৎ খাতেও ভর্তুকি সমন্বয় করার তাগিদ দেন তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রিটার্নিং অফিস থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম। কাল সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এবার 55 উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলোতে স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে। বেশিরভাগ জায়গায় ব্যালটে হবে ভোট। সিরাজগঞ্জে 2টি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ এবং থাকছে ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় এই ভোট গণনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে এখন পর্যন্ত 240টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 97টিতে কংগ্রেস এবং 200 আসনে অন্যান্য দল এগিয়ে আছে। সরকার গঠন করতে 543টির মধ্যে জয় পেতে হবে 272টি আসনে। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট, ভারতীয় লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে তা জানা যাবে আজই। প্রায় 1.5 মাস ধরে 7 ধাপের এই নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 8টায়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে নির্বাচনে 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দিয়ে ভোট নেয়ার ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বুথ ফেরত বিভিন্ন জরিপ এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত দুবারের মতো এবারও নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই নির্বাচনে এনডিএ জোট জিতলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ভারতীয় সংসদের নিম্নকক্ষ 543 আসন বিশিষ্ট লোকসভার জন্য ভোট গ্রহণ করা হয়েছে। যে দল বা জোট 272 বা তার বেশি আসন পাবে তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবার ভিন্ন প্রসঙ্গ। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ, জনগণ ও প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। সাতক্ষীরার প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সহ এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। জাতির জনক বঙ্গবন্ধুর নামে এই সৈনিক লীগটা
বঙ্গবন্ধু শহীদের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ছাড়া যদি অন্য কেউ কোনো কমিটি দিয়ে থাকে সেটা অবৈধ বলে বিবেচিত হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন সকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সকলেই জন্মনেত্রী শেখ হাসিনার ভীষণ মিশন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজনীতি করার হলো অনাপত্তিপত্র আমরা গ্রহণ করে সামনের পথ চলা আমাদের তৈরি হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু শহীদ লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিয়েছে আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসবো, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং ঠিক আছে আপনারা কেমন করছেন। অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এক ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার শহরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। আহত মুহিদ মোল্লা জানান, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে 10 লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ধামকি দিয়ে আসছিল। চাঁদার টাকা না দেয় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে মুহিদ মোল্লাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছে, তিনি সিসিটিভির ফুটেজ দেখেছেন। দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। কুমিল্লা 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ সাগর ও চালকের সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত দুইজন আপন ভাই। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. লোকমান হোসেন। নিহত দুই ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড় গ্রামের আশরাফুল ইসলামের ছিলেন।
পুলিশ জানায় ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়রা ও 14 গ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। বরগুনার তালতলী উপজেলায় মা বাবার চোখের সামনেই ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে জুনায়েদ নামের 5 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় তালতলী স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার পথ আসতে 50 মিনিট সময় লেগেছে ফায়ার সার্ভিস কর্মীদের। দীর্ঘক্ষণ আগুনে পুড়ে মৃত্যু হয় শিশু জুনায়েদের। এই ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের মাতম। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান জুনায়েদের মা কুলসুম বেগম। কিছুক্ষণ পরে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে পুড়ে মারা যায় শিশুটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। 26 জুন নির্বাচন উপলক্ষে দিনব্যাপী পৌরসভার রানীপুরা 4 নং ওয়ার্ডের বিভিন্ন হাট বাজার গ্রাম পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক আলোচনা সভায় অংশ নেন তিনি। এলাকার ভোটার নেতাকর্মী সাধারণ মানুষও এতে অংশ নেন। রফিকুল ইসলাম রফিক বলেন ভোটে বিজয় হলে আবারও পৌরসভার উন্নয়নে কাজ করে যাবেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবীল হাসান শান্ত ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক সহ অনেকেই। বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে টুংটাং শব্দে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কামার শিল্পীরা। চলছে হাপড় টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদুল আজহার সময় দম ফেলারও যেন সময় নেই তাদের। আশুলিয়ার প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কোরবানির ঈদকে সামনে রেখে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কামাররা দা, বটি, ছুরি ও চাপাতিতে শান দিতে ব্যস্ত সময় পার করছেন। হাতুড়ি পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। সাধারণত লোহা ও কাঁচা লোহা ব্যবহার করে দা, বটি ও ছুরি তৈরি করা হয়। ভালো লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো হওয়ায় দামও বেশি। কুরবানির আগে এই একটা মাস একটু যাই হোক হয় টুকিটাকি পুরান কাজটা নতুন এই কুয়া বানানো, ছুরি বানানো, এগুলা এই একটা মাসের মধ্যে 15 দিন খুব ভালোভাবে আর কি চলে। কোরবানির পশু কাটার জন্য ব্যবহৃত দা, বটি ও ছুরি শান দেয়া ও কোরবানির মাংস কাটার জন্য দা, ছুরি ও চাপাতি কিনতে কামারের দোকানেও ভিড় বেড়েছে। এখন কুরবানির কাজ করতেছে, এখন কাজের একটু চাপ বেশি। সামনে কুরবানি ঈদ, আগের ছুরিটা নষ্ট হয়ে গেছে, এখন একটা নতুন ছুরি বানাইলাম। নতুন করা ছুরি পুরান করা ছুরি ধার দিতে আসছি, নতুন করা ছুরি নিতে আসছি। ভেঙে গেছিল দিকে, তাই আমি এখানে এসেছি ভালো করে নিতে, সামনে কুরবানি ঈদে কাজ করবো আর কি। লোহার মান ভেদে পাত লোহা 500 টাকা, নরমাল 300 টাকা, পশুর চামড়া ছাড়ানোর ছুরি 100 থেকে 200, দা 150 থেকে 350 টাকা, বটি 200 টাকা থেকে 400 টাকা, পশু জবাইয়ের ছুরি 300 টাকা, চাপাতি 500 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বিরতির আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। আর এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি। এ সময় তিনি বলেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এতে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র জুবায়ের, প্যানেল মেয়র মর্শিদুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন
কালিয়াস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু মিলন কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনাফ সহ আরো অনেকে। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। আইসিসি টি-20 বিশ্বকাপে উগান্ডাকে 125 রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা। রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান ওপেনিংয়ে রেকর্ড 154 রানে জুটি করেন। গুরবাজ 76 এবং জারদান করেন 70 রান। শেষ পর্যন্ত 183 রানে শেষে আফগানিস্তান ইনিংস। জবাব দিতে নেমে শুরু থেকে আফগান বোলারদের তোপের মুখে পড়ে উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 58 রানে অল আউট হয় উগান্ডা। আফগানদের হয়ে ফারুকি মাত্র 9 রান খরচায় নেন 5টি উইকেট। খেলার খবরে এবার থাকছে কাবাডি। নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে চতুর্থবারের মতো হওয়া আসরে 4বারই শিরোপা নিজেদের করে নিল স্বাগতিক দল। শিরোপা ছুঁয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। ম্যাচ সেরা পুরস্কার নিজের করে নিয়েছেন তারকা রেইডার। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় লাল সবুজের প্রতিনিধিদের। শেষে জয়ের হাসি ফোটে জিয়া রাজীবদের মুখে। 45-31 পয়েন্টে নেপালকে হারিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয় আব্দুল জলিলের শিষ্যরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। অন্যান্য অতিথিদের সাথে মঞ্চে বসে খেলাটি উপভোগ করেন দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। শেষ হবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রী। 8 কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। আইএমএফ এর চাপে পড়েও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকি পরিমাণ। জ্বালানি খাতের সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ষষ্ঠ উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপের ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। নির্বাচনী এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবং ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। প্রথম 2 ঘন্টায় এগিয়ে মোদির এনডিএ জোট, টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোটও। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।